নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম নাসিয়ান ফিলসফিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ভাবলাম যে আর একটা ক্লাস দেওয়া যেতে পারে। আজকে একটু খুব ঠান্ডা, কোথাও যাইনি, বেশ বাড়িতে আছি। তো ভাবলাম যে পিএসসি পরীক্ষা তো এসে যাচ্ছে, পরীক্ষা সেপ্টেম্বরে হবে, তোমরা নিশ্চয়ই সবাই জানো। এবং আমি দেখেছি অনেক স্টুডেন্ট এটা নিয়ে খুবই কিউরিয়াস হওয়ারই স্বাভাবিক, কারণ অনেকদিন ধরে পরীক্ষা হয় না। তো আজকে আমি তোমাদের প্রবাবিলিটি, নিশ্চয় থাম্বনেলে দেখেছো, প্রবাবিলিটি সম্পর্কে একটু বলবো। কারণ দেখো, তোমরা যারা মাদ্রাসা পরীক্ষা দিয়েছো, মাদ্রাসা আগে আমি অনেক ভিডিও দিয়েছি, অনেক লজিক ক্লাসও করিয়েছি। তো সেখান থেকে দ্য প্রবাবিলিটি চ্যাপ্টারটা, এখানে কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু আমরা ওই পিএসসিতে খুঁজে পাই, অর্থাৎ পিএসসি সিলেবাসে এটা কিন্তু ইনক্লুড আছে। এবং বিহারের যে পরীক্ষা হয়, বিহার পিএসসি বিপিএসসি, সেখানেও কিন্তু এই প্রবাবিলিটি চ্যাপ্টারটা আছে। তাই এটা আমাদের শিখতে হবে, জানতে হবে। অ্যাকচুয়ালি এটা তেমন কোনো কঠিনও নয়, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, এটা মানে নিজে নিজে প্র্যাকটিস করলেই পাওয়া যায়। তো আমি ভাবলাম যে এটার উপরে একটা ক্লাস দিই, যাতে অনেকের উপকার হয় এবং অনেকে সেটাকে এনজয় করতে পারে। ও তার জন্য একটা স্লাইড, সেই স্লাইডটা নিয়ে আমি মানে একটু আলোচনা করব। আশা করি তোমরা দেখবে, তোমার উপকার হবে যারা পিএসসির জন্য পড়াশোনা করছো। এটা হলো লজিক থেকে, বুঝতে পারলে? এখানে তেমন কিছু বলার নেই। আর আমি এখন খুব একটা ভিডিও বা ক্লাস দিতে পারছি না, অনেকটা সমস্যার মধ্যে আছি। ডিফারেন্টলি বেসিক্যালি ঠান্ডা দিন না, একটু অসুবিধা হয়। তবে চেষ্টা করবো প্রতিনিয়ত ক্লাস দেওয়ার জন্য। আর অনেকে অবশ্য আমার কাছে অনলাইনে পড়ছে, তার জন্য নাম্বারটা আমি দিয়েছিলাম এর আগের ক্লাসে। আমার মনে হলো যে এরকম ভিডিও বানাটাও সত্যি খুব কঠিন পরিশ্রম। তো এর থেকে অনলাইনে পড়াটাই খুব ভালো। অবশ্য কনফিডেন্স একটা পেয়ে গেছি। তো যাক, বেশি কিছু বলবো না। তোমরা হয়তো আমার ক্লাস যা প্রতিনিয়ত দেখো, তারা নিশ্চয় আমাকে চেনো। তো চলো ক্লাস করি, তার মাঝে মাঝে হয়তো কথাও বলবো। চলো। তো দেখো, সম্ভবতা কি? এই সম্ভবতা বলতে আমরা কি বুঝি? আমাদের প্রত্যাহিত জীবনে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই এবং সেই সমস্যাগুলো সমাধান করবে আমরা কোনো একটা সিদ্ধান্ত নেই। সেই সিদ্ধান্তটা কতটা গ্রহণযোগ্য এবং কতটা গ্রহণযোগ্য নয়, সেটাকে মাপার অর্থাৎ মেজার করার কৌশলের নামই হলো সম্ভবতা। এটা বাস্তব কথা। এবার দেখো, এই যে সম্ভবতা আমরা করছি, অর্থাৎ ফিলোসফি মানুষটা করছে, সেই সম্ভবতাই কিন্তু আবার ম্যাথামেটিক্স যারা করে তারাও করে। তা তাদের সঙ্গে আমার পার্থক্য কি? দেখো, আমরা ফিলোসফিতে যে ইন্ডাকটিভ আর্গুমেন্ট, ডিডাকটিভ আর্গুমেন্ট নিয়ে কথা বললাম, আমরা কি করেছি? এই যে আর্গুমেন্টগুলো, এর মাধ্যমে আমরা নিশ্চিত সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করেছি এবং সেই সিদ্ধান্তটা আমাদের কাছে, সেই সিদ্ধান্ত পরবর্তীতে আমরা সেই সিদ্ধান্ত কি করি? ভ্যালিড কি ইনভ্যালিড সেটা প্রমাণ করার চেষ্টা করি, তাই না? ডিসিশন প্রসিডিউরের মাধ্যমে, এগুলো সব ডিসিশন প্রসিডিউর। এবার গল্প হলো, আমরা যে সিদ্ধান্তটা পেয়েছি সেই সিদ্ধান্তটা কতটা সম্ভাব্য এবং কতটা মানে তার সম্ভাব্যতা কতটুকু, সে কতটুকু সেটা মানানসই। অ্যাকচুয়ালি এগুলো আলোচনা করতে গেলে দর্শনের গভীরে গিয়ে আলোচনা করার খুব দরকার, কিন্তু অত তো আমার জানার প্রয়োজন নেই। কেন জানার প্রয়োজন নেই? কারণ আমাদের পরীক্ষা পাশ করতে লাগবে, দিস দ্য ম্যাটার। কারণ এগুলো একটা গল্প আছে, একটা বিশাল গল্প। এগুলো কোনো বিষয় কিন্তু এমনিতে দর্শনে আসেনি। দেখো, আমরা প্রত্যাহিত জীবনে যে বচনগুলো নিয়ে কথা বলি, বচন মানে কি? বচনগুলো উঠে আসলো বাক্য থেকে। বচন মানে হলো চিন্তা, বচন মানে চিন্তার সেই নির্যাসটা, তাই না? এবার ওই চিন্তার নির্যাসটা কোথা থেকে উঠে আসছে? ডে টু ডে লাইফের ফ্যাক্টগুলো থেকে উঠে আসছে এবং সেখান থেকে আর্গুমেন্ট হচ্ছে, সেখান থেকে আমরা সিদ্ধান্ত নির্ণয় করছি। অনুরূপভাবে ম্যাথামেটিক্সের ছেলেমেয়েরা যারা ম্যাথামেটিক্স করে, যারা শুধু সাইন অ্যান্ড স্যাম্বল নিয়ে ডিল করে, তারাও কিন্তু কিছু জিনিস ধরে নেয়। সেই ধরে নেওয়া বিষয়গুলো থেকে তারা কোনো একটা সিদ্ধান্তে উপনীত হয় এবং তারা সেই সিদ্ধান্তটাকে তারাও কিন্তু ওই সম্ভবতার মাপকাঠিতে তারাও কিন্তু বিচার করে। কিন্তু এখানে একটা সমস্যা হলো, ম্যাথামেটিক্সের স্টুডেন্টকে জিজ্ঞাসা করে কেন করি, তার ব্যাখ্যা কিন্তু তারা কি দিবে উপরওয়ালা জানে। কিন্তু আমরা যারা ফিলোসফির স্টুডেন্ট, আমরা এই জায়গায় দাঁড়িয়ে এটাই বলবো যে আমরা যে জিনিসগুলো শিখলাম ডে টু ডে লাইফের সঙ্গে, যে জিনিসগুলো পেলাম, সেগুলো সম্পর্কে বিচার করার ক্ষেত্রে এবং তার সঙ্গে
আমরা ওই যে 2+2=4 যে অ্যানালিটিক স্টেটমেন্টগুলো পেয়েছি, সেই অ্যানালিটিক স্টেটমেন্ট থেকে যে আমরা যে সিদ্ধান্তটা নির্ণয় করি না, ওগুলোরও সম্ভবত আমরা নির্ণয় করার চেষ্টা করি, বুঝতে পারলে? কিন্তু ওরা অর্থাৎ ম্যাথামেটিক্সের বাচ্চারা দেখবে ওই 2+2=4 ওই যে একটা যে সিদ্ধান্ত তারা উপনীত হবে, কিংবা ওখান থেকে তারা থিওরেম গঠন করে এবং কোনো একটা সিদ্ধান্ত উপনীত হয়, এবং ওরা কিন্তু সেখানে সেগুলোকে প্রয়োগ করার চেষ্টা করে। আমরা শুধু অ্যানালিটিক স্টেটমেন্ট নয়, তার সঙ্গে সিনথেটিক যে স্টেটমেন্টগুলো অর্থাৎ ডে টু ডে লাইফের যে প্রবলেমগুলো, আমরা প্রত্যাহিত জীবনে যা কিছু সিদ্ধান্ত নেই এবং সেগুলো নিয়েও কিন্তু আমরা সিদ্ধান্ত করি, এবং সেই সিদ্ধান্তগুলোকে আমরা কিন্তু মাপার চেষ্টা করি যে সেটা কতটুকু প্রাসঙ্গিক, কতটা প্রাসঙ্গিক নয়। তো যাক, এগুলো গল্প করবো না। অ্যাকচুয়ালি এখানে অনেক মজাদার বিষয় আছে, কারণ আমরা যতগুলো সিদ্ধান্ত নেই আমরা মনে করি অনেক সময় আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা সঠিক সিদ্ধান্ত, এর বাইরে আর কোনো সিদ্ধান্ত হতে পারে না। কিন্তু না, কোনো সিদ্ধান্তই চরম সিদ্ধান্ত হয় না, বুঝতে পারলে? আর কোনো যে বাতাবরণগুলো তৈরি হয়ে আসে সিদ্ধান্তের এগেনস্টে, কোনোটাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, বুঝতে পারলে? তাই এগুলো অনেক মজাদার, এই সোসাইটি ফিলোসফি মানে মজা। হ্যাঁ, তো যাক, এগুলো বলবো না। দেখো, আমরা প্রত্যাহিত জীবনে সিম্পল ফর্মুলা কতগুলো বাক্য পাই, সেই বাক্যগুলো থেকে আমরা কি করি, কোনো একটা সিদ্ধান্ত নির্ণয় করি। তো সিম্পল ফর্মুলা বা সিম্পল স্টেটমেন্ট কিংবা সিম্পল বাক্য, তো সেখান থেকে সিম্পল ফর্মুলা তৈরি হয়। আমাদের প্রত্যাহিত জীবনে আমরা এমন কতগুলো ডিসিশন নিয়ে আসি এবং সেই বাক্যগুলো থেকে যে সিদ্ধান্তটা আমরা উপনীত হই, এবং সেখান থেকেও কিন্তু আমরা ওই সম্ভাব্যতা নির্ণয় করার চেষ্টা করি। এখানে দেখো, আমি বলছি যে সিম্পল ফর্মুলার ক্ষেত্রে, যে প্রবাবিলিটি নির্ণয়ের ক্ষেত্রে আমরা যখন প্রবাবিলিটি ডিসাইড করব, তখন যে সূত্র ফলো করব সেটা দুটো সূত্র। একটা ফেভারেবল আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম। এখান থেকে যেটা আমরা পাবো সেটা হবে একটা প্রবাবিলিটি। আবার আরেকটা সূত্র ফলো করব, P=U/T। ইউ মানে আনফেভারেট আউটকাম ডিভাইডেড বাই 2। এটা হলো সিম্পল বাক্যগুলোর ক্ষেত্রে এই দুটো সূত্র ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় আমি পরে বলছি একটু। আরেকটা দেখো, কমপ্লেক্স ফর্মুলা। কমপ্লেক্স ফর্মুলাটা কি বলছে? জটিল বাক্য, বাস্তব কথা হলো জটিল বাক্যের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করি। কিরকম? যে অনেক সময় এই দুটো জটিল বাক্যের ক্ষেত্রে আমরা যখন কোনো একটা সিদ্ধান্ত স্থির করি, তো সেখানে আমাদের এই প্রিন্সিপালটা ফলো করা হয়, অর্থাৎ প্রবাবিলিটি A/B/C। অর্থাৎ কেন এটা, এই সূত্রটা শুধু মনে রাখো, আমি একটু পরে গিয়ে তোমাদের ধীরে ধীরে এই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করেছি। দাঁড়াও। দেখো, এই যে প্রিন্সিপাল 1 এর ক্ষেত্রে আমি কি বললাম, যে মানে ফেভারিট আউটকাম ডিভাইডেড টোটাল আউটকাম সমান সমান হবে ইকুয়াল টু তার প্রবাবিলিটি অর্থাৎ পসিবিলিটি। এটা কিরকম, একটা উদাহরণ না দিলে তোমরা বুঝবে না। দেখো, বই প্র্যাকটিস করো, ঠিক বুঝবে। আমি শুধু এখানে উদাহরণের সাহায্যে তোমাদের একটু জাস্ট বোঝানোর চেষ্টা করছি, ওকে? দেখো, এক বান্ডিল তাস থেকে একটি তাস তুলে নিলে সেটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? আমরা জানি এক বান্ডিল তাসে 52টি তাস থাকে, তাহলে টোটাল আউটকাম কত? 52। টোটাল আউটকাম 52। এবার দেখো, তার ফেভারিট আউটকাম কত? ফেভারিট মানে কি? আমরা জানি যে একটা বান্ডিল তাসে টেক্কা থাকে কয়টা? 4টা। টেক্কা কতগুলো? টেক্কা হলো 4টা, আর মোট তাস আছে 52টা। তাহলে এক বান্ডিল তাস থেকে একটা তাস টেনে নিলে তার প্রবাবিলিটি, তার টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা জানি যে এক বান্ডিল তাস, সেখানে টেক্কা আছে 4টা, তাহলে ফেভারিট আউটকাম কত পেলাম? 4। আর মোট কত পেয়েছি? মোট পেয়েছি 52, তাই না? তাহলে 4/52 ইকুয়াল টু 1/13। তাহলে এটা কি? এটা হলো আমাদের ফেভারিট আউটকাম। ফেভারিট আউটকাম হলো অনুকূল, বুঝতে পারলে? তাহলে এখানে 4টা আছে, সে টোটাল আউটকাম দিয়ে ভাগ করে আমরা যেটা পাবো সেটা হবে তার কি? সেটা হবে তার সম্ভাব্যতা, বুঝতে পারলে? তো এভাবেই এক বান্ডেল তাস, কিংবা আমরা যদি এটা এইরকম দেয় যে একটা লুডুর গুটিকে একবার ছুড়ে দিলে সেটাকে 6 পড়ার সম্ভাবনা কত, এরকমটা অঙ্ক দিতেই পারে। একবার, বুঝতে পারলে? এটা সিম্পল স্টেটমেন্ট। তাহলে একবার আমরা জানি যে লুডুর গুটির তাক থাকে কয়টা, মানে তল থাকে কয়টা? 6টা। সেখানে 6 ওটার সম্ভাবনা কত? একবার। 6টা একবারে থাকে, তাই না? একবার। তাহলে 1/6। তাহলে মোট ফেভারিট আউটকাম কত? 1, আর টোটাল হলো 6, তাহলে 1/6। তাহলে একটা করে বাক্যের দিলে এইরকম ফর্মুলা আমরা করব। এবার দেখো, আর একটা সূত্র আমি আরেকটা লয়ের দেখিয়ে দিয়েছিলাম তোমার, যে ইউ ডিভাইডেড টি
বাই ইকুয়াল টু মানে পি ইকুয়াল টু ইউ ডিভাইডেড বাই টি। দ্বিতীয় সূত্রটার যে কথা বললাম, দ্বিতীয় সূত্রটা কোনটা? এই যে এই সূত্রটা, এই যে এই সূত্রটা, মানে এই যে এইটার কথা বলতেছি, ঠিক না? দেখো এটা কি রকম হয় এই সূত্র। এখানে দেখো, এক বান্ডেল তাস থেকে একটি তাস টেনে নিলে সেটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত? মনে রাখবে, এই সিম্পল স্টেটমেন্টগুলোর ক্ষেত্রে যখন সেটা পজিটিভ অর্থাৎ হ্যাঁ সূচক হয় তখন কিন্তু প্রথম প্রিন্সিপালটা ব্যবহার হয়, আর যখন না সূচক হয় তখন কিন্তু দ্বিতীয় প্রিন্সিপালটা ব্যবহার হয়। এখানে কিন্তু যদি স্টেটমেন্ট মানে যে সরল বাক্যটা বললো সেই সরল বাক্যটা যদি পজিটিভ হয় অর্থাৎ হ্যাঁ বাচক হয় তাহলে প্রথম সূত্রটা, আর যদি না সূচক হয় তাহলে এই দ্বিতীয় সূত্রটা ব্যবহার করা হবে। কোনটা? ইউ ডিভাইডেড বাই টি। ইউ মানে হলো আনফেভারেবল আউটকাম, ডিভাইডেড টি, টি মানে টোটাল। দেখো, এক বান্ডেল তাস থেকে একটি তাস টেনে নিলে সেটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত? আমরা জানি যে টেক্কা হওয়ার সম্ভাবনা কত? 4। টেক্কা না হওয়ার সম্ভাবনা কত? তাহলে মোট থেকে ওই 4টা বাদ দিলে নাটা পাওয়া যাবে। তাহলে মোট আছে 52টা, সেখান থেকে 4টা আমি বাদ দিলাম, তাহলে 4টা বাদ দিলে কত হবে? 48টা। তাহলে 48টা কি? তার আনফেভারেবল আউটকাম। তাহলে 48 ডিভাইডেড বাই 52, তাহলে সমান সমান কত পেলাম? যে 12 ডিভাইডেড 13। তাহলে এটাই হবে তার সম্ভাব্যতা। তাহলে যখন এখানে দুটো জিনিস মনে রাখা দরকার, একটা পজিটিভ বুঝালে প্রথম সূত্র মানে এফ ডিভাইডেড বাই টি, আর যদি নেগেটিভ বুঝায় তাহলে ইউ ডিভাইডেড বাই টি। ইউ মানে হলো আনফেভারেবল। আনফেভারেবল বের করার নিয়মটা হলো যে টোটাল থেকে যেটা আছে, যেটা ফেভারেবল সেখান থেকে যেটা ফেভারেবল সেটাকে বাদ দিয়ে যেটা পাওয়া যায় সেটা হলো আনফেভারেবল। যেমন এখানে বাইরে হচ্ছে আনফেভারেবল 48, কারণ একটা বান্ডিল তাস থাকে কত? 48টা না 52টা, সেখান থেকে 4টে বাদ দিলে 48টা। এখন যদি তোমাকে একই নিয়ম অনুসারে বলা হয় যে ভাই একটা লুডুর গুটিকে ছুঁড়ে দিলে, হ্যাঁ চাল দিলে, ছুঁড়ে দিলে মানে চাল দিলে, সেখানে 4 না ওঠার সম্ভাবনা কত? না মানে নেগেটিভ স্টেটমেন্ট, না ওঠার সম্ভাবনা কত? আমরা জানি না 4 ওঠার সম্ভাবনা কত? একবার। তা না ওঠার সম্ভাবনা কত? মোট থেকে ওই একটা বাদ দাও, তাহলে 5। তাহলে 5 হলো না, তাহলে 5 ডিভাইডেড বাই 6, 5/6। তাহলে না ওঠার সম্ভাবনা কত? 5 ডিভাইডেড বাই 6। যদি নেগেটিভ স্টেটমেন্ট হয় তখন কিন্তু আমাদের এই স্টাইলে বার করতে হবে। বুঝতে পারলে? এটা হলো সিম্পল বাক্যগুলোর ক্ষেত্রে, মানে সিম্পল বাক্য থেকে আমরা যখন প্রবাবিলিটি নির্ণয় করব। এবার দেখো কমপ্লেক্স ইভেন্ট মানে কি? যখন দুটো তিনটে ঘটনা একসঙ্গে দিয়ে তোমাকে বলবে যে এবার তুমি প্রবাবিলিটি নির্ণয় করো। দেখো, একটি উদাহরণ দিচ্ছি, আমি যে সূত্রটা পড়িয়েছিলাম সেটা কি? পি ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু সি, মানে যতগুলো ঘটনা দিবে সমস্ত ঘটনাগুলোকে গুণ করে নিতে হবে, তাহলে যেটা পাবো সেটাই হবে তার আউটকাম, মানে সেটা হবে তার প্রবাবিলিটি। কিরকম? এখানে দেখো, একটি মুদ্রাকে 3বার ছুঁড়ে দিলে 3বারে টেল পাওয়ার সম্ভাবনা কত? দেখো, একটা মুদ্রাকে ছুঁড়ে দিলে মানে একটা মুদ্রাকে 3বার ছুঁড়ে দিলে, মনে কর একটা মুদ্রাকে 3বার ছুড়লাম, সেখানে 3বার টেল পাওয়ার সম্ভাবনা কত? আমরা জানি যে একটা মুদ্রাকে একবার ছুঁড়ে দিলে টেল পাওয়ার সম্ভাবনা কত? হাফ, কারণ একটা মুদ্রার কয়টা তল থাকে? দুটো, হেড আর টেল। মোট টোটাল কত? 2, এবং সেখানে টেল পাওয়ার সম্ভাবনা কত? হাফ, তাই না? অনুরূপভাবে হাফ ইন্টু হাফ ইন্টু হাফ, তাই না? তাহলে একবার দিলে আমি পাবো প্রবাবিলিটি হাফ, 2বার দিলে পাবো হাফ, 3বার দিলে পাবো হাফ। তাহলে এই যে গুণের সূত্রটা প্রয়োগ করে আমরা যেটা পেলাম 1/8, তাহলে 1 ডিভাইডেড বাই 8। তাহলে এটা কি পেলাম? এটা হলো তার প্রবাবিলিটি। কিসের? যে একটা মুদ্রাকে যদি আমরা 3বার ছুঁড়ে দেই এবং তখন তার প্রবাবিলিটি আসবে এটা। অনুরূপভাবে এরকম করে আরেকটা কোশ্চেন তোমাকে দিতেই পারে যে একটা লুডুর গুটিকে যদি আমরা 3বার ছুঁড়ে দেই তাহলে সেখানে তোমার সেখানে তোমার 6 পড়ার সম্ভাবনা কত? আমরা জানি একটা লুডুর গুটিকে একবার ছুঁড়ে দিলে সেখানে 6 পড়ার সম্ভাবনা হলো 1/6। তাহলে 2বার ছুড়লে তারপর সেখান থেকে 1/6, তৃতীয়বার যখন ছুড়বো সেখান থেকে আমরা পাবো 1/6। তাহলে একসঙ্গে গুণ করলে যেটা আসবে সেটাই হবে তার প্রবাবিলিটি। তাহলে এখন এইরকম কোশ্চেন দিতে পারে যে একটা লুডুর গুটিকে 3বার ছুঁড়ে দিলে তার প্রবাবিলিটি সম্ভাবনা কত? তাহলে একবার উঠলে যেটা কি হচ্ছে 1/6, তাহলে 2বার ইন্টু 1/6, 3বার 1/6, এরকম। অনুরূপভাবে মুদ্রার ক্ষেত্রেও তাই। বুঝতে পারলে? এই হলো গল্প। এবার চলো আর একটু এগিয়ে যাই। এবার গল্প হলো
একটি লুডুর গুটিকে দুইবার দান দিলে দুইবারে 5 পড়ার সম্ভাবনা কত? বলছে ওই একটু আগে বললাম দুইবারে 5, এবার দুটো ঘটনা বলেছে, দুবার 5 পড়ার সম্ভাবনা কত? আমরা জানি একবার 5 পড়ার সম্ভাবনা 1/6, দ্বিতীয়বার 5 পড়ার সম্ভাবনা 1/6, তাহলে ইনটু যেটা করলে সেটাই। এই যে সূত্রটা, এটা হলো এইভাবে আমরা এটা করে থাকি। এবার দেখো আগে যে দুটো বিষয় সম্পর্কে কথা বললাম সে দুটো খুবই সহজ, কিন্তু আসল যে পরীক্ষায় যেখান থেকে আসে সেই জায়গাটা হলো খুবই ইম্পর্টেন্ট। দেখো পরীক্ষায় যেগুলো আসে এখান থেকে আসে, দিস জায়গাটা হলো ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি লজিকের এই বিষয়গুলো আমরা যখন সত্য সারণী পড়েছিলাম না, সেখান থেকে কিন্তু উৎপত্তি। এই লজিকের সত্য সারণীটা খুব ইম্পর্টেন্ট। এটা হলো এই যে কম্পিউটার যারা বাইনারি ফাইনারি করে না, দেখবে যে ওখানেও এগুলোর কাজ আছে। আবার ওই যে সত্য সারণীর ওই নিয়মটা প্রয়োগ করে কিন্তু এখানে এই যে আমরা এই যে প্রবাবিলিটির যে বিষয়গুলো সেগুলো কিন্তু ডিটারমাইন করতে পারি। তো দেখো অ্যাটলিস্ট ওয়ান, দেখে তারা একটু কথা বলে নেই। সেটা কি? সেটা দেখো আমি এডিট করতে পারি না, মানে আমাদের যেটা আসবে ভাই তোমাদের টাইমলি বুঝতে গেলে সেটা তোমার সবকিছু করতে হবে, মানে দেখতে হবে আর কি। তোমাদের মধ্যে যদি কারো ইচ্ছা হয় যে না আমরা পড়বো এগুলো সম্পর্কে, ন্যাশনালদের কাছে পড়বো, তাহলে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার ফোন নম্বর 7908015257। আমি অনলাইনে গুগল মিটে পড়াই, আর বুধবার এবং রবিবার সন্ধ্যা 7:30টায়, ওই টাইমটাই শুধু আমার হয়। তোমাদের ইচ্ছা হলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি চেষ্টা করব যে এই পিএসসির ক্ষেত্রে তোমাদের হেল্প করার জন্য, কারণ পিএসসিতে আমি এই চাকরিটাও পেয়েছিলাম এটাতে। আর দ্বিতীয়ত আমি এটা সম্পর্কে একটু জানি। আর দেখো আমি বা কতটুকু জানি, তবে আমার লেভেল বেসে আমি এটা পাশ করার জন্য চেষ্টা করব। আর প্রত্যেকেই তো নিজস্ব পড়াশোনা এবং নিজস্ব পরিশ্রমের মাধ্যমে নিজের চাকরিকে নিজেকে অর্জন করে নিতে হবে। তো সেক্ষেত্রে বেশি কিছু বলার নেই, তবে আমি কিন্তু হেল্প করতে পারি। আমি চাচ্ছি যে হেল্প করাতে আর কি তোমাদের। দেখো তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে তোমরা কিন্তু আমার সঙ্গে ফোন করে যোগাযোগ করতেই পারো। তো চলো এবার আসলে একটু আলোচনা যাই। দেখো এই যে প্রবাবিলিটি যে গল্পগুলো আমরা শিখলাম, তো অ্যাকচুয়ালি এটা কিন্তু আমরা সত্য সারণীর সাহায্যে প্রমাণ করতে পারি, এবং সত্য সারণীর সাহায্যে আমাদের অনেক সময় প্রমাণ করতেই লাগে, কারণ এমন কিছু পপ কোশ্চেন দেয়, ওগুলো যে আমরা করলাম ওগুলো হলো ম্যাথামেটিক্যাল ওয়েতে আমরা কিন্তু করি। কিন্তু এখানে এই যে স্লাইডটা আমি তোমাদের শো করাচ্ছি, যে একটি মুদ্রাকে 3 বার ছুড়লে কেবলমাত্র একবার এইচ মানে হেড পড়ার সম্ভাবনা কত, এইরকম দিতে পারে। আবার অনেক সময় অ্যান্সার দেয় যে 3টা লুডুর গুটিকে একসঙ্গে ছুড়ে দিলে দুটোতে 6 পড়ার সম্ভাবনা কত, এইরকম কিন্তু দেয়। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, এখানে কিন্তু একটু গল্প আছে। কি রকম গল্প বলছে, আমরা যে নিয়মগুলো শিখলাম একটু আগে, সেখান থেকেও এই নিয়ম এগুলো বার করা যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো বার করার সহজ উপায় কিন্তু এটাই। আমরা জানি যে কোনো একটা প্রপোজিশন আইদার ইট ইজ দ্য ট্রু অর ফলস। তাহলে দুটো প্রপোজিশন হলে আমরা কয়টা নেই? দুটো প্রপোজিশন হলে আমরা 4টা নেই, আর 3টা প্রপোজিশন হলে আমরা 8টা নেই, তাই না? তাহলে প্রথম দেখো আমরা জানি যে তিনটি বলছে অ্যাটলিস্ট, বলছে একবার যদি কথাটা উঠে, একবার অ্যাটলিস্ট ওয়ান যদি কথাটা উঠে, তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা ফলো করব। কিভাবে? দেখো এখানে 3টা মুদ্রার কথা বলছে, মানে 3টা প্রপোজিশনের কথা বলছে, বাংলা কথাগুলো এটাই। তাহলে এবার দেখো আমি সাজিয়ে নিয়েছি। প্রথমে 4টা টি 4টা এফ, তারপর 2টা টি 2টা এফ 2টা টি 2টা এফ, যেটা আর কি 2টা টি 2টা এখানে টি এখানে এইচ টি করছে, মানে হেড অ্যান্ড টেল, অনুরূপভাবে সাজাইছি। এখানে যখন অ্যাটলিস্ট বলছে যে কেবলমাত্র একবার এইচ ওঠার সম্ভাবনা কত, কেবলমাত্র একবার। দেখো কেবলমাত্র একবার ওঠার সম্ভাবনা মাত্র আমরা যখন খুঁজে দেখব যে তিনটাতেই একসঙ্গে এইচ ওঠার সম্ভাবনা কত, একবার। 3টাই একসঙ্গে টেল ওঠার সম্ভাবনা একবার। একটাতে এইচ এবং দুটোতে টেল ওঠার সম্ভাবনা কত, 3বার। একটাতে এইচ, দুটোতে টেল ওঠার সম্ভাবনা 3বার। এটা কিভাবে করব? আমরা এইভাবে খুঁজে বার করতে পারি। অর্থাৎ যারা ওই ম্যাথামেটিক্স যাদের মাথায় খাটে না, তারা কিন্তু এই স্টাইলেও তারা কিন্তু করতে পারে, যদি অ্যাটলিস্ট একবারের গল্প দেয়। যদি বলে যে একটা মুদ্রাকে একবার ছুড়লে তার হেড অ্যাটলিস্ট একবার, অ্যাটলিস্ট 3বার, বা অ্যাটলিস্ট যদি বলে অ্যাটলিস্ট একবার 3টাতেই
এইট এইট মানে হেড ওঠার সম্ভাবনা কত, তখন কিন্তু আসবে যে একবার। কারণ দেখো প্রথম সারিটাতে শুধু এইচ 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 উঠেছে, আবার পরের সারিতে দুটো এইচ একটা টি, অর্থাৎ দুটো হেড উঠেছে একটা টেল উঠেছে। তো এই স্টাইলেও কিন্তু আমরা বার করে নিতে পারবো যদি আমরা সেই স্টাইলটা ফলো করতে পারি। তাহলে দেখো এখানে অনুকূল ফল 3, মোট বিকল্প হলো 8, তাহলে সম্ভবত হলো 3/8, অর্থাৎ একবার অ্যাটলিস্ট একবার উঠবে, প্রথমটাতে একবার, দ্বিতীয়টাতে একবার, তৃতীয়টাতে একবার উঠেছে। বুঝতে পারলে? এই স্টাইলে কিন্তু ফলো করা। দেখো এগুলো বোর্ডের মাধ্যমে ভালো করে টাইম ধরে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু আমি চাই যে তোমরা বাড়ি বই দেখে, ওই শুক্লার একটা বই আছে কিংবা IM কপির বইটা তোমরা কিন্তু ফলো করে এটা দেখতে পারো। এটা খুব সহজ জিনিস। তো এই অ্যাটলিস্ট কথাটা উঠে আসলে কিন্তু এই স্টাইলটা ফলো করে করবে, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই বিষয়টা বুঝতে পারবে। এবার দেখো যেসব ঘটনার অন্তত অ্যাটলিস্ট 1 এই কথাটা ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু আমরা পি মানে প্রবাবিলিটি নির্ণয় করতে গেলে U/T এই সূত্রটা ব্যবহার করব এবং 1 থেকে সেটাকে মাইনাস করে করব। কিভাবে বলছে, একটা আছে মনে হয় এখানে, বলছে এই সূত্রটা কিভাবে, বলছে একটি মুদ্রাকে দুবার ছুড়লে, এইরকম কিন্তু দেয়, BRPSC কিন্তু দিয়েছিল। এবার দেখো এই যে সূত্রটা কথা বললাম, অ্যাটলিস্ট 1 এই যে সূত্রটা, যেসব ঘটনার ক্ষেত্রে অন্তত অ্যাটলিস্ট 1 এই কথাটা ব্যবহার করবে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু P=U/T এই সূত্র ফলো করব এবং 1 থেকে মাইনাস করে যেটা পাবো সেটাকেই আমরা তার প্রবাবিলিটি হিসেবে গ্রহণ করব। কিভাবে দেখো, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো একটি মুদ্রাকে দুবার ছুড়লে অন্তত একবার এইচ ওঠার সম্ভাবনা কত? আমরা জানি একটা মুদ্রাকে একবার প্রথমবার ছুড়লে তার প্রথমবার প্রবাবিলিটি কত 1/4, 1/2, দ্বিতীয়বার প্রবাবিলিটি কত 1/2, তাই না? তাহলে প্রথম এবং দ্বিতীয়বার প্রবাবিলিটি কত আসলো 1/4। এবার দেখো এই যে প্রবাবিলিটি পেলাম, এটা কি, এটার অনুকূল। এই অনুকূলটা এটা হলো প্রতিকূল। বুঝতে পারলে? প্রতিকূল মানে আনফেভারিট। এবার দেখো অনুকূল মানে ফেভারিট, প্রতিকূল মানে আনফেভারিট। এবার দেখো এখান থেকে আমরা কি করব, 1 থেকে এই 1/4কে মাইনাস করব। দেখো 1/4কে মাইনাস করার পরে আমরা যেটা পাবো, তাহলে কি পাবো, যে 3/4। এটা কি বলছে, একটা মুদ্রাকে দুবার ছুড়লে অন্তত একবার এইচ ওঠার সম্ভাবনা কত, মানে একবার হেড ওঠার সম্ভাবনা কত। তাহলে একবার হেড হওয়ার সম্ভাবনা কত 1/4, কিন্তু আবার বিকল্প না ওঠার সম্ভাবনা কত, সেটাও 1/2, তাই না? তাহলে 1/2, প্রথমবার না ওঠার সম্ভাবনা 1/2, দ্বিতীয়বার না ওঠার সম্ভাবনা 1/2। তাহলে মোট বিকল্প কত, মোট বিকল্প হলো হাফ। তাহলে এই দুটাকে একসঙ্গে গুণ করলাম, গুণ করার পরে 1 থেকে মাইনাস করব। অনুরূপভাবে ওই 17 সারণীর সাথে দেখিয়ে দিয়েছে, সেটা সেই স্টাইলেও করা যেতে পারে। এবার দেখো আর একটা ঘটনা বলি, যে 3টা লুডুর গুটিকে একবার দান দিলে অন্তত একটিতে 1 জোড়া সংখ্যা ওঠার সম্ভাবনা কত? আমরা জানি যে 1 জোড়া সংখ্যা, লুডুর গুটিতে জোড়ার সংখ্যা 3টা, আর না জোড়ার সংখ্যা কত 3টা, আর মোট বিকল্প কত, মোট বিকল্প 6। তাহলে এবার দেখো, তাহলে লুডুর গুটিকে একবার ছুড়লে সেখানে জোড়ার সংখ্যা ওঠার সম্ভাবনা কত 3.5, তাই না? কিন্তু গল্প হলো যে না কত, নাও হাফ। কিন্তু তাহলে নাও হাফ, প্রথমবার না হাফ, দ্বিতীয়বার না ওটা হাফ, তৃতীয়বার না ওটা হাফ। তাহলে 3টে একসঙ্গে গুণ করব, গুণ করে যেটা পেলাম সেখান থেকে 1 থেকে মাইনাস করব। 1 থেকে মাইনাস করার পরে যেটা পাবো সেটাই কিন্তু ওই তার প্রবাবিলিটি হবে, অর্থাৎ U/T যেটা পাবো সেটা 1 থেকে মাইনাস করব। এইটাই হলো তার গল্প, আর এইটাই কিন্তু পরীক্ষায় দেয়। বুঝতে পারলে? এই নিয়মটাই পরীক্ষায় দেয়। PSC তো দিয়েছে, তার আগের বারও PSC দিয়ে এই থিওরি প্রয়োগ করে দিয়েছে, এবং বিহার PSC থেকে তো এই স্টাইলটা ফলো করে দিয়েছে। মনে রাখবে, আনফেভারিট ফল প্রথমে বার করে নেব, তারপর সেটা 1 থেকে মাইনাস করে যেটা পাবো সেটা দিয়েই আমরা অ্যাটলিস্ট 1 যে গল্পগুলো করবে সেই সূত্রটা আমরা এখানে ফলো করব। দিস দ্য ওয়ে। এটা তেমন কিছু নয়। এবার এটাই আবার একটা কোশ্চেন দিলাম, যে 3টা মুদ্রাকে একসঙ্গে ছুড়লে অন্তত একবার টেল পড়ার সম্ভাবনা কত? অন্তত একবার টেল পড়ার সম্ভাবনা কত? এটা তোমরা নিজেরাই ওই যে 3টা বচন করে নাও, টিটি দিয়ে ওই সূত্র প্রয়োগ করো, তাতেও পাবে। আবার যদি এই স্টাইলটা ফলো করো, সেখান থেকেও তোমরা এই অঙ্কটা করতে পারবে। এটা কিন্তু পরীক্ষায় দেয়। তো এটা আমার চ্যানেলের নাম নাসিয়ান ফিলসফি, এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 7908015257।
যদি কারো ইচ্ছা হয় যে পড়বো তাহলে পড়তে পারো। আমি পড়াচ্ছি বুধবার আর রবিবার অনলাইন গুগল মিটে। ওকে, চলো আজকে আর না। হ্যাঁ, ওকে, বাই।